আর রাতুল ভাই তুই আমাকে বাঁচা। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে না করতে পারলে আমি বেঁচে থাকবো না, আমি মরে যাব। প্লিজ বন্ধু তুই বাঁচা আমাকে। আরে শালা কি হয়েছে সেটা বল আগে তো শুনি, এরপরে না হয় সবকিছু দেখতেছি কিভাবে কি করা যায়। মাত্র তোর বিয়েতে এসেছি আর তুই এসব বলতেছিস, কি হয়েছে সেটা বল আগে। মামা, আমার গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতেছে, আর তার বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে আব্বু আম্মু। প্লিজ বন্ধু তুই আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আমার হাতে তুলে দিতে পারবি? শালা, আমি যদি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে বাড়িতে থেকে তুলে এনে তোর হাতে দিয়ে দেই তাহলে তো আরও অনেক বড় সমস্যা হবে। কারণ তোর আব্বু আম্মু তোর গার্লফ্রেন্ডের ছোট বোনের সাথে বিয়ে ঠিক করেছে। এখন যদি তুই বড় বোনকে বিয়ে করে আনিস তাহলে তো অনেক বড় ঝামেলা হবে। এই ফয়সাল ভাই তুই একটু বোঝা রাতুলকে, সে তো বুঝতেছে না, তুই বুঝলে অবশ্যই বুঝবে। আমার 5 বছরের রিলেশন, আমি তাকে ছাড়া কখনো থাকতে পারবো না। প্লিজ তুই একটু বোঝা। রাতুল, আমাদের দেরি করলে চলবে না। এখনই কোনো কিছু একটা করতে হবে। আজকে রাতে গায়ে হলুদ, যদি আজকে তাকে তুলে না নিয়ে আসি তাহলে কালকে তুলে নিয়ে আনতে পারবো না। আচ্ছা তোরা একটু শান্ত হ, আমাকে একটু ভাবতে দে, আমি দেখতেছি কি করা যায়। একটা আইডিয়া তো বের করতে হবে, না হলে তো কোনো কিছুই করা যাবে না। রাতুল বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ইমনকে উদ্দেশ্য করে রাতুল বলতে লাগলো। ইমন শোন, আজকে কোনোভাবে তোর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসা যাবে না, কারণ তাদের বাসায় আজকে প্রচুর মেহমান। তবু আমরা ওই বাড়িতে যাব, চেষ্টা করব তাকে তুলে নিয়ে আসার জন্য। আজকে তাকে তুলে নিয়ে আসতে না পারলে কালকে অবশ্যই তাকে তুলে নিয়ে আসতে পারবো। ঠিক আছে বন্ধু, আর আমি খাদিজাকে ফোন দিয়ে বলে দিতেছি সে তার আইডি কার্ড সাথে রাখবে, তুই যে কোনো সময় তাকে তুলে নিয়ে আসবে। আমি জানি একমাত্র তুই এই কাজটা করতে পারবি। ফয়সাল বন্ধু প্লিজ তুই রাতুলকে একটু সাহায্য করিস। আরে বন্ধু, এত চিন্তা করিস না, আমি রাতুলকে সাহায্য করব। তোর গার্লফ্রেন্ডকে তোর করেই ছাড়বো, চিন্তা করিস না। রাতুল চল, যেহেতু ওরা গায়ে হলুদ দিতে যাবে, আমরা 5-10 মিনিট আগে চলে যাই ওইখানে, গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। যদি ফাঁকা পাই তাহলে তাকে নিয়ে ওইখান নিয়ে পালিয়ে যাব। আর আজকে ফাঁকা না পাইলে কালকে যে করেই হোক তাকে নিয়ে পালিয়ে আসতে হবে। হ্যাঁ, আর ইমন তুই না নতুন বাইক কিনেছিস, এক কাজ কর তোর বাইক আমাকে দিয়ে দে, কারণ কালকে যেহেতু তোর গার্লফ্রেন্ডকে নিয়ে পালাতে হবে, সো তখন কাজে লাগবে। এই নে মামা বাইকের চাবি, যখন যা প্রয়োজন হবে শুধু আমাকে কল দিয়ে বলবি, আমি সাথে সাথে সব কিছু পাঠিয়ে দিব। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না। ফয়সাল চল আমার সাথে তুই। ইমন আমি তোকে সব সময় আপডেট জানাবো, আমি না জানাতে পারলে ফয়সাল জানাবে, তুই নিশ্চিন্তে থাক। এই বলে রাতুল ইমনের কাছ থেকে তার বাইকের চাবি নিয়ে চলে আসলো বাহিরে। ফয়সালকে নিয়ে চলে আসলো ইমনের গার্লফ্রেন্ডদের বাড়িতে। বিয়ে বাড়ি, প্রচুর মানুষের আনাগোনা। ফয়সাল আর রাতুল বাহিরে দাঁড়িয়ে আছে। রাতুল আশেপাশে তাকাচ্ছে, এমন সময় ফয়সাল বলতে লাগলো। রাতুল তুই ভিতরে যা, তোকে আর ইমনের গার্লফ্রেন্ড চিনে না। এই নে, এটা হচ্ছে ইমনের গার্লফ্রেন্ড। এই মেয়েকে তুলে নিয়ে আসতে হবে তোর। কিভাবে তুলে নিয়ে আসবি এটা আমি জানি না, কারণ আগে আমার অভিজ্ঞতা নেই। তোর অভিজ্ঞতা আছে, কারণ তুই তোর বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে তুলে এনে তোর বড় ভাইয়ের হাতে দিয়েছিলি, এটা আমার খুব মনে আছে। রাতুল ফয়সালের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। মুখে একটা মাস্ক পরে ভিতরে ঢুকে পড়ল। এদিক সেই দিক ঘোরাঘুরি করে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। রাতুল তাড়াতাড়ি করে মেয়েটাকে নিচ থেকে উঠিয়ে বলতে লাগলো। সরি আপু, আসলে আমি আপনাকে দেখতে পাই নাই, একজনকে খুঁজতেছি তো তাকে পাইতেছি না, তাই আর কি আপনাকে দেখতে পারি নাই। আপনি কাকে খুঁজতেছেন আর কেন খুঁজতেছেন জানতে পারি? তাতে কি অনেক বেশি প্রয়োজন? তাকে কি অনেক বেশি প্রয়োজন? নাম বলেন, আমি দেখি তাকে কোথায় পাওয়া যায়। তার নাম হচ্ছে খাদিজা, আর এইটা হচ্ছে মেয়ে। এই বলে রাতুল মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেল এটাই খাদিজা, এটাই ইমনের গার্লফ্রেন্ড। রাতুল খাদিজার এক হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো এক সাইডে আর বলতে লাগলো। আমাকে আপনার বয়ফ্রেন্ড ইমন পাঠিয়েছে, বলেছে যে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার জন্য, পরে সে কালকে আপনাকে বিয়ে করে ফেলবে। এখন কোনোভাবে পালানো যাবে না। আপনি ইমনকে বলবেন যে আজকে পালাতে পারবো না, কালকে ভোর 5টার দিকে নদীর পাড়ে থাকার জন্য। ওইখানে আমি থাকবো। ঠিক আছে, আর আপনি আপনার আইডি কার্ড সাথে নিয়ে নেবেন, কারণ আপনাকে এবং ইমনকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করাতে হবে। এর আগে তো কোনোভাবে বিয়ে করতে পারবেন না। আর এই নেন আমার ফোন নাম্বার, যখন বাড়ি থেকে বের হবেন তখন আমাকে ফোন দিবেন।
ঠিক আছে, যখন আমি বাড়ি থেকে বের হব তখন আমি আপনাকে ফোন দিব, কিন্তু আপনাকে কোথায় পাবো? আর আপনি যে ইমনের ফ্রেন্ড এটা আমি বুঝবো কি করে? আরে বোকা মেয়ে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করো রাতুল নামের একজন এসেছিল, সে কি তোমার ফ্রেন্ড নাকি? তাহলে ইমন সব কিছু বলে দিবে আপনাকে। সকালে রেডি থাকবেন, আপনাকে নিয়ে পালাবো। আর যদি পারেন তাহলে কিছু টাকা নিয়ে নেবেন সাথে। আমি বাড়ি থেকে টাকা নিতে পারবো না, যদি টাকা নিতে যাই তাহলে ধরে ফেলবে যে আমি কোনো কিছু একটা করতে যাইতেছি। ঠিক আছে, আমি কিছু টাকা নিয়ে নিব, আর আপনি এখন চলে যান। যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, পরে তারা বুঝে যাবে যে আমি পালানোর ফোন দিয়ে করতেছি। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। এই বলে ওইখান থেকে রাতুল চলে আসলো ইমনদের বাসায়। ইমনকে নিয়ে ছাদে দাঁড়িয়ে সব কিছু বুঝিয়ে দিল, কি কি করতে হবে কি না করতে হবে। এইদিকে ইমন রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা তুই খাদিজাকে নিয়ে কাজী অফিসে থাকবে। খাদিজাকে নিয়ে কাজী অফিসে থাকলে পরে এইদিকে তো আর তার বোনের বিয়ে হবে না, কারণ বড় বোন পালিয়ে গেছে। এই খবর জানতে পারলে তো এমনিতেই বিয়ে বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যাবে। পরে আমি ইফাকে ওইখান থেকে পালিয়ে তোর কাছে চলে যাব, ফয়সালকে নিয়ে পরে ওইখানে বিয়ে করে ফেলব। ঠিক আছে বন্ধু, এখন তাহলে আমি একটু ঘুমাই। অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত লাগতেছে। আবার এইখানে ওইখানে দৌড়াদৌড়ি করেছি। তোর রুমটা কোথায় আমাকে একটু বল, আমি তোর রুমে গিয়ে ঘুমাই। ওই যে ওপরের ডান পাশের রুমটা দেখতেছিস, ওইটাই হচ্ছে আমার রুম। যা গিয়ে ঘুমা, রাতে আমি ডেকে দিব তোকে। রাতুল চলে আসলো ইমনের রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো রাতুলের। রাত 9টা। রাতুলের ঘুম ভাঙতে রাতুল চলে আসলো নিচে, এসে দেখে সবাই ইমনকে গায়ে হলুদ দিতেছে। এদিকে রাতুল চুপচাপ বসে বসে তাদের গায়ে হলুদের কাজ দেখতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে দেখার পর সবাই যখন গায়ে হলুদ দিয়ে শেষ করে চলে গেছে, তখন ইমন রাতুলের কাছে এসে বলতে লাগলো, কিরে রাতুল, কোনো সমস্যা হয়েছে নাকি? বসে বসে কী চিন্তা করতেছিস সেই কখন থেকে দেখতেছি? আরে তেমন কিছু না, এমনিতেই একটু চিন্তা করতেছি কালকে কিভাবে পালাবো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে। দোয়া করিস যাতে ঠিক মতো পালাতে পারি, আর যাতে কোনো ঝামেলায় না পড়ি। হ্যাঁ বন্ধু, দোয়া করি তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছুটা দূরে কাছে অফিসে গিয়ে বসে থাকবি, পরে আমি তাড়াতাড়ি করে চলে আসবো, এত টেনশন নিস না। রাতুল ইমনের সাথে কথা বলে চলে আসলো রুমে। বসে বসে সবার সাথে গল্প করতেছে। দেখতে দেখতে রাত পার হয়ে ভোর হলো। ভোর 4:40। এমন সময় রাতুলের ফোনটা বেজে উঠল। রাতুল কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খাদিজা বলতে লাগলো, এই যে মিস্টার, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আপনি তাড়াতাড়ি নদীর ঘাটে আসেন, আমি ওইখানে যাইতেছি। এ বলে খাদিজা কলটা কেটে দিয়ে ফোনটা বাড়িতে রেখে চলে আসলো নদীর পাড়ে। অন্যদিকে রাতুল ইমনের বাইক স্টার্ট দিয়ে নদীর পাড়ের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো নদীর পাড়ে। খাদিজা রাতুলের পিছনে বসে পড়তে রাতুল বাইক স্টার্ট দিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অনেকটা দূরে কাজী অফিসে। দুজন বসে আছে। সকাল 10:10। এমন সময় রাতুলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফয়সাল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, রাতুল, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। এখন ইমন বাড়ি থেকে কিভাবে বের হবে, আর সে তার গার্লফ্রেন্ডকে কিভাবে বিয়ে করবে? আরে শালা, এত কথা পেঁচাস কেন? ওই বাড়িতে কি হয়েছে আগে সেটা বল। যদি না বলিস তাহলে বুঝবো কি করে এই বাড়িতে কি হয়েছে? পেটের ভিতরে জমা করে রেখে দিলে বুঝবো নাকি? খাদিজাকে যে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করেছিল, ওই ছেলে পালিয়ে গেছে। সে নাকি তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। এই বিয়ে নাকি সে করবে না। এইদিকে ইমনের আব্বু এবং খাদিজার আব্বু তাড়াহুড়ো করতেছে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য। ইমনের হাত তার আব্বু ধরে রেখেছে যাতে কোথাও না যেতে পারে। ওয়াশরুমে যে যাবে সেই ব্যবস্থাও নেই, যদি আবার সে পালিয়ে যায় এটার জন্য। আরে শালা, এখন এই বিপদ থেকে উদ্ধার হবে কিভাবে? এই মেয়েকে তো আমি নিয়ে এসেছি, এই মেয়েকে তো আমি কোনো কিছুই করতে পারবো না। এইদিকে কাজী সাহেব বসে আছে, তাকে সকাল সকাল ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছি, আর তুই এসব বলতেছিস? রাতুল, এখানে তো আমার কোনো অপরাধ নেই। আমি কি আর জানতাম যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে? তোকে আগে যদি জানতাম তাহলে তো কখনোই তোকে বলতাম না এসব করতে। আরে শালা, এখন কি করব সেটা বল। আমার মাথার ব্রেন কাজ করতেছে না তোর এই কথাগুলো শুনে। তাড়াতাড়ি বল আমি কি করব। আর তুই ফোনটা ইমনের হাতে দে, আমি ইমনের সাথে কথা বলতেছি, দেখি শালা কি বলে। ফয়সাল ইমনের কাছে ফোনটা দিতেই ইমন
রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রাতুল বন্ধু, আই এম রিয়েলি সরি। আমি যদি জানতাম এরকম একটা পরিস্থিতি হবে তাহলে আমি কখনোই তোকে খাদিজার সাথে পাঠাতাম না। আমি ভাবছিলাম যে এই বিয়ে হবে না, কিন্তু এখন তো দেখতেছি এই বিয়ে হয়ে যেতেছে। আব্বু আমাকে কোনোভাবেই ছাড়তেছে না। আমি কিভাবে কি করব বল? তুই কিভাবে কি করবি মানে? এখন আমি তোর গার্লফ্রেন্ডকে কি করব? তাকে যে আমি নিয়ে এসেছি, সেই গত 2 ঘন্টা ধরে কাজী অফিসে বসিয়ে রেখেছি, আর তুই এখন এইসব কথা বলতেছিস? দেখ, আমাকে রাগাবি না, এই বলে দিলাম। আমাকে রাগালে খুব খারাপ হবে। বন্ধু, এখন আর আমার কোনো কিছুই করার নেই। আমি না তো কোনো কিছু করতে পারতেছি, না তো বাড়ি থেকে বের হতে পারতেছি। বন্ধু, তুই এক কাজ কর, তুই আমার গার্লফ্রেন্ডকে যেহেতু পালিয়ে নিয়ে গেছিস, সো তাকে বিয়ে করে ফেল। শালা, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবো? তুই জানিস আমি যে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে? তাহলে তুই কিভাবে বললি যে আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলতাম? তুই তাড়াতাড়ি আয়, আমি তোকে 2 ঘন্টা সময় দিলাম। এই বলে রাতুল কলটা কেটে দিল। এদিকে খাদিজা বেশ কিছুটা আন্দাজ করতে পারতেছে কি হয়েছে। এমন সময় খাদিজা রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই যে মিস্টার, আপনার বন্ধু কি বলেছে? সে কি আসবে নাকি আসবে না? আমি এইভাবে শাড়ি পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আপনি এভাবে শাড়ি পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সেটা আমি কিভাবে বলবো? আপনার চাইতে বেশি মাথা ব্যথা এখন আমার, কারণ আপনাকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা বলা হয়েছিল, সেই ছেলেটা নাকি অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে আপনাদের বাসায়। এখন আপনার আব্বু আম্মু এবং অন্যান্য সবাই ইমন এবং আপনার ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাইতেছে। এখানে আমি কি করব? ইমনের বাচ্চা, তোর জন্য আজকে আমি আমার জীবনটা পুরো নষ্ট করে ফেললাম। তুই যদি আমাকে বিয়ে না করতি তাহলে বলে দিতি, আমি অন্য একজনকে বিয়ে করে ফেলতাম। এই বুঝি তোর ভালোবাসা ছিল? এইসব বলতে বলতে খাদিজা চেয়ারে বসে কান্না করতেছে। এইদিকে কাজী সাহেব দুজনের পরিস্থিতি দেখে কাজী সাহেব রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বাবা, তোমাকে বলতেছি, এখন যদি এই মেয়েটাকে দেরি করাও তাহলে মেয়েটার বিয়ের সময় পার হয়ে যাবে। এই মেয়েটার জীবন নষ্ট করে দিও না। তোমার বন্ধু বিয়ে না করতে পারলে তুমি বিয়ে করে ফেলো। মেয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। রাতুল এখনও খাদিজাকে ভালোভাবে দেখে নাই। দীর্ঘ 3 ঘন্টা বসে থাকার পর ও যখন ইমন আসতেছে না, তখন রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখেন, এখন আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমার কাছে নগদ 10,000 টাকা আছে। আপনি দয়া করে নগদ 10,000 টাকা দিয়ে আমাকে বিয়ে করে নেন। পরে বাড়িতে গিয়ে সব সমস্যার সমাধান করে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। তার চাইতে না বিয়ে করাই ভালো। ডিভোর্স দিয়ে দিলে পরে যাকে আমি বিয়ে করব সে বলবে আমি খারাপ। এইটার জন্য আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। কাজী সাহেব, বিয়ে করানোর দরকার নেই। আর আপনাকে অনেক ধন্যবাদ, এখানে আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছেন। একবার যেহেতু বলেছি আপনাকে বিয়ে করতে হবে, তার মানে বিয়ে করতেই হবে। কাজী সাহেব, আপনি সব কিছু ব্যবস্থা করেন। কাজী সাহেব সব কিছুর ব্যবস্থা করতে রাতুল বাইর থেকে 3-4 জন লোক এনে সাইন করিয়ে খাদিজাকে বিয়ে করে নিয়ে চলে আসলো বাইরে। খাদিজা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আপনি আমার সাথে যাবেন? এখানে দাঁড়িয়ে থাকলে আপনার কোনো সমস্যার সমাধান হবে না। তার আগে আপনি আমার সাথে চলেন, ইমনদের বাসায় যাই, এরপরে দেখি কি করা যায়। রাতুল খাদিজাকে নিয়ে চলে আসলো ইমনদের বাসায়। রাতুলের সাথে খাদিজাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবে না কেন? কারণ এই মেয়েটাই তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, এখন অন্য ছেলের হাত ধরে চলে এসেছে। সবাই মুখে বলাবলি করতেছে, কেন এখানে এসেছে, কি দরকার। বেশ কিছুক্ষণ এইসব বলাবলি করার পর রাতুল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনারা একটু চুপ করবেন, ইমনের সাথে আমার জরুরি কথা আছে। ইমনকে ডাক দেন। আর এটাকে জানেন, এটা হচ্ছে ইমনের গার্লফ্রেন্ড। আপনারা কিভাবে পারলেন ওনার সাথে না বিয়ে দিয়ে ওনার ছোট বোনের সাথে বিয়ে দিতে? ইমন তো আমাদের নিজেই বলেছে যে ওই ছোট মেয়েকে তার পছন্দ হয়েছে, এই মেয়েকে পছন্দ হয় নাই। এটার জন্যই তো আমরা এই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি। মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে যদি বলতো এই মেয়েকে তার পছন্দ হয়েছে, তাহলে তো আমরা এই মেয়ের সাথেই মনের বিয়ে দিতাম। আমরা কি কখনো বারণ করেছি ইমনকে? রাতুল ইমনের মায়ের সাথে কথা বলতেছে। এমন সময় ইমন উপর তলা থেকে নিচে নামলো। রাতুল ইমনকে দেখে বলতে লাগলো। কিরে ইমন, আমি এসব কি শুনতেছি?
তুই নাকি তোর আব্বু আম্মুকে বলেছিস যে খাদিজার ছোট বোনকে পছন্দ হয়েছে তোর। খাদিজার সাথে যে গত 5 বছর ধরে রিলেশন করলি, এই রিলেশনের এটাই তাহলে নমুনা। আজকে তোকে চিনে নিলাম ইমন, তোর সাথে আমার বন্ধুত্ব আজকে শেষ। বন্ধু প্লিজ আমার কথা তো শোন, প্লিজ বন্ধু আমার কথাটা শুনে যা। আমি কেন খাদিজাকে বিয়ে করে নাই, খাদিজার বোনকে বিয়ে করেছি, কথাটা তো শুনে যা। রাতুল কোনো কথা না শুনে খাদিজার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো বাইরে। এসে দেখে একটা রিক্সা যাইতেছে। রিক্সাওয়ালাকে ডাক দিয়ে রিক্সায় উঠে পড়ল খাদিজা আর রাতুল। বেশ কিছুক্ষণ পর রাতুল খাদিজাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বিয়ের সাজে রাতুলের পাশে খাদিজাকে দেখে রাতুলের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার রাতুল, এই মেয়েটাকে আগে তো কখনো তোর সাথে দেখি নাই, আর বিয়ে বাড়ির পোশাক পরে এসেছে কেন? তুই চিনিস নাকি এই মেয়েকে? হ্যাঁ আম্মু, আমি এই মেয়েকে চিনি। এই মেয়ে এখন থেকে আমার বউ। খাদিজা চলো বাড়ির ভিতরে। এই বলে রাতুল খাদিজাকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। খাদিজা রাতুলের বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল অনেকটা সুন্দরভাবে কাজ করা, এরপর সাজিয়েছে। বাইর থেকে দেখে মনে হয় না ভিতরে যে এত সুন্দর থাকতে পারে। ভিতরে যে এত সুন্দর এটা হয়তো কেউ জানে না। খাদিজা রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো বাড়ি থেকে কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই, এখন কি করব? আপনি কি আমাকে এক সেট কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আপনি এখানে থাকেন। হয়তো জামা কাপড় না পেলে আপনার জন্য শাড়ি নিয়ে আসবো। শাড়ি পরতে পারেন তো? হ্যাঁ, শাড়ি তো পরতে পারি, কিন্তু আমার সাইজে ব্লাউজ হবে নাকি কারো কাছে? মনে তো হয় না এখানে যারা আছে তাদের মধ্যে কারো সাইজের ব্লাউজ আমার শরীরে লাগবে। এটা তো আর আমি জানি না। আপনি এক কাজ করেন, আমি আম্মুকে ডেকে দিতেছি, আপনি আম্মুর সাথে কথা বলেন, দেখেন আম্মু কি বলে। ঠিক আছে, আপনি ডেকে দেন, আমি আপনার আম্মুর সাথে কথা বলতেছি। একটা কথা আপনাকে বলে রাখি, রাতে এক রুমে ঘুমাবো, কিন্তু আমি খাটের উপর ঘুমাবো আর আপনি নিচে ঘুমাবেন। আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। অন্যের গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করেছি, এটাই অনেক। কয়েকটা দিন যাক, এরপরে আমি আপনাকে তালাক দিয়ে দিব। এ বলে রাতুল চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি একটু আমার রুমে যাও তো, খাদিজার কি যেন প্রয়োজন দেখো, সে কি বলে পরে আমাকে এসে বলবে। আমি নিচে বসে টিভি দেখতেছি। রাতুলের আম্মু চলে আসলো রাতুলের রুমে। এসে দেখে খাদিজা মাথা নিচু করে বসে আছে। রাতুলের আম্মু খাদিজার পাশে এসে বসে খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে খাদিজা, তুমি এইভাবে মাথা নিচু করে বসে আছো কেন? রাতুল কিছু বলেছে নাকি তোমাকে? না শাশুড়ি, আম্মুর রাতুল কিছু বলে নাই, এমনিতেই মাথা নিচু করে বসে আছি। আমি তো বাড়ি থেকে ড্রেস নিয়ে আসি নাই, এখন কি পরবো বুঝতে পারতেছি না। আমি আপনাকে টাকা দিই, আপনি রাতুলকে ওই টাকা দিয়ে বলবেন যে আমার জন্য একটু মার্কেট থেকে ড্রেস কিনে এনে দিতে। বোকা মেয়ে, আমি তোমার কাছ থেকে টাকা নিতে যাব কেন? তুমি এই বাড়ির বউ। আচ্ছা, তুমি এমনিতেই ফ্রেশ হয়ে নাও, আমি রাতুলকে পাঠাচ্ছি মার্কেটে। আর তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে এটা না হয় রাতে শুনবো। এই বলে রাতুলের আম্মু চলে আসলো নিচে। রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাতুল, তোর কাছে টাকা থাকলে একটু মার্কেট থেকে গিয়ে খাদিজার জন্য ড্রেস কিনে নিয়ে আয়। মেয়েটা এভাবে শাড়ি পরে কতক্ষণ বসে থাকবে? আমার কাছে টাকা নেই, আর আমি ওই মেয়ের জন্য টাকা খরচ করতে পারবো না। ওই মেয়ের জন্য সব কিছু হয়েছে। কি হয়েছে আমাকে বল, আর আমি টাকা দিতেছি। তুই আগে মার্কেটে গিয়ে খাদিজার জন্য ড্রেস কিনে নিয়ে আয়, এরপরে সব কিছু শুনবো কি কি হয়েছে। রাতুল চুপচাপ তার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো মার্কেটে। খাদিজার জন্য সুন্দর সুন্দর 4টা ড্রেস কিনে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। রাতুলকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাতুল খাদিজাকে সাইড কাটিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। সোফায় বসে আছে রাতুলের আম্মু। রাতুল তার আম্মুর সামনে এসে ব্যাগগুলো তার আম্মুর হাতে দিয়ে বলতে লাগলো, আম্মু এই নাও, তুমি যা যা বলেছিলে সব কিছু এনে দিয়েছি। এখন তুমি কি করবে করো, আর আমি এখন বাইরে গেলাম, আস্তে আস্তে রাত হতে পারে। এই বলে রাতুল চলে আসলো বাইরে। এইদিকে খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে রাতুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় রাতুলের আম্মু খাদিজার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, চিন্তা করো না বৌমা, দেখবে রাতুল একদম ঠিক হয়ে গেছে। কারণ সে এমনিতেই রাগ দেখায়, কিন্তু ভেতরে ভেতরে অনেক ভালো। এই নাও ড্রেস এনে দিয়েছে, এগুলো পরে আসো। একটু পর তোমার শ্বশুর আসবে, তিনি আসলে ওনার পা ধরে সালাম করবে। ঠিক আছে আম্মু,
আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। এই বলে খাদিজা চলে আসলো উপরে, তার ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। খাদিজা গিয়ে দরজা খুলতে দেখতে পেল একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। খাদিজাকে দেখে রাতুলের আব্বু বলতে লাগলো, কে তুমি মা, আর এখানে কি করো? আপনি কি রাতুলের আব্বু? হ্যাঁ, আমি রাতুলের আব্বু। কেন, কি হয়েছে রাতুলের? আর তুমি কি? তোমাকে তো আগে কখনো এখানে দেখি নাই। খাদিজা রাতুলের আব্বুকে আর কোনো কথা বলতে না দিয়ে সোজা রাতুলের আব্বুর পা ধরে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, আমি রাতুলের বউ। রাতুল আমাকে সকালবেলা বিয়ে করেছে। ভেতরে আসেন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রাতুলের আব্বু অবাক হয়ে খাদিজার দিকে তাকিয়ে রইল। ভিতরে ঢুকতে ঢুকতে রাতুলের আব্বু রাতুলের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হচ্ছে রাতুলের আম্মু? এই মেয়েটা বলতেছে নাকি সে এই বাড়ির বউ। এটা কি সত্যি? রাতুল কি এই মেয়েকে বিয়ে করে এনেছে এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, রাতুল এই মেয়েকে বিয়ে করে এনেছে এই বাড়িতে। আমিও এই মেয়েকে মেনে নিয়েছি। তুমি আগে ফ্রেশ হয়ে আসো, এরপরে তোমাকে সব কিছু খুলে বলবো কি কি হয়েছে, কেন রাতুল এই মেয়েকে বিয়ে করে এনেছে। খাদিজা, দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো, আমি আসতেছি উপর থেকে। ঠিক আছে শাশুড়ি আম্মু, আপনি যান, আমি এখানে বসে বসে টিভি দেখতেছি। রাতুলের আম্মু চলে আসলো রুমে। এদিকে খাদিজা বসে বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর খাদিজা মনে মনে বলতে লাগলো, যেহেতু আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছে, তার মানে আল্লাহ চায় আমি তার সাথে সারা জীবন ঘর সংসার করি। যে করেই হোক রাতুলকে বোঝাতে হবে যাতে সে আমাকে ডিভোর্স না দেয়। এসব মনে মনে ভাবতেছে এমন সময় কলিং বেলের আওয়াজ শুনতে পেল। খাদিজা গিয়ে দরজা খুলতে দেখতে পেল রাতুল দাঁড়িয়ে আছে। খাদিজার দিকে তাকাতেই খাদিজা বলতে লাগলো, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য কিছু একটা রান্না করে আনি। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো আপনাকে মানতে হবে। রাতুল খাদিজাকে কোনো কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে অন্যদিকে। খাদিজা রান্নাঘরে রাতুলের জন্য নুডলস রান্না করে নিয়ে চলে আসলো রুমে। রাতুলের হাতে নুডলস দিয়ে বলতে লাগলো, এই নেন, আমি রান্না করে এনেছি, এইগুলো খেতে থাকেন আপনি। রাতুল চুপচাপ নুডলস খেতে লাগলো। খাওয়া শেষ হতেই খাদিজা হাসি মুখে বাটিটা নিয়ে চলে আসলো নিচে। অন্যদিকে রাতুল বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, মেয়েটা দেখতে তো মাশাল্লাহ, হাতে রান্নাও খুব ভালো, কিন্তু আমার একটা জিনিস মনে পড়লেই ভালো লাগে না, সে আমার বন্ধুর সাথে রিলেশন করেছে। এখন আমি তাকে বিয়ে করেছি, এটা মানতে আমার খুব কষ্ট হইতেছে। এইসব ভাবতেছে রাতুল। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আব্বু। রাতুল তার আব্বুকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আব্বু, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, আজকে অফিসে কাজ নেই নাকি? না, আজকে অফিসে কাজ নেই, এটার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর তুই তো বিয়ে করেছিস, আমি সব কিছু শুনেছি তোর আম্মুর কাছ থেকে। দেখ, যা হয়ে গেছে এসব কিছু ভুলে যা। মেয়েটা কিন্তু দেখতে মাশাআল্লাহ, আমারও পছন্দ হয়েছে। কিন্তু আব্বু, সে তো... আমি আর কোনো কথা শুনতে চাই না, তোকে যেটা বলেছি সেটাই হবে। আর মেয়েটার সাথে যদি শুনি তুই ঝগড়া করেছিস, তাহলে তোর কিন্তু খবর আছে। তোকে বাড়ি থেকে বের করে দিব। এই বলে রাতুলের আব্বু চলে আসলো নিচে। এসে দেখে খাদিজা রান্নাঘরে কি যেন করতেছে। খাদিজাকে ডাক দিয়ে বলতে লাগলো, খাদিজা, তোমার আর কোনো কিছু বলতে হবে না, যাও রুমে যাও, রাতুল বসে আছে তোমার অপেক্ষায়। এই তো আব্বু, রান্নাটা শেষ হয়ে গেছে, এরপরে আমি যাইতেছি। তোমার আর রান্না করতে হবে না, এখন তুমি রুমে যাও, আমি রান্না শেষ করে ফেলতেছি। রাতুলের আম্মু রান্না শেষ করে বসে রইল। অন্যদিকে খাদিজা রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে রাতুলের পাশে গিয়ে বসে পড়ল। ভয়ে বারবার হাতের আঙ্গুল ফুটাচ্ছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় রাতুল বলতে লাগলো, কিছু বলবেন নাকি এভাবে চুপচাপ বসে আছেন যে? আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। আমরা তো ঠিকভাবে পরিচয় হই নাই, চলেন একটু পরিচয় হয়ে নেই। এখন পরিচয় হওয়ার সময় নেই। আপনি এক কাজ করেন, সোফায় গিয়ে বসে বসে ফোন টিপেন, এই নেন ফোন। আমি এখন একটু ঘুমাবো, আপনি রাত 8টার দিকে ডেকে দিবেন। সোফায় গিয়ে বসে ফোন টিপতে হবে কেন? এখানে বসে ফোন টিপলে আপনার কোনো সমস্যা আছে নাকি? রাতুল কিছু বলতে গিয়েও বলতে পারল না। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকার পর রাতুল ঘুমেতে সে পাড়ি জমালো। এইদিকে খাদিজা আস্তে আস্তে করে রাতুলের পাশে শুয়ে রাতুলকে পিছন থেকে জড়িয়ে ধরল। মাঝখানে হালকা ফাঁকা রেখেছে, যদি রাতুল নড়াচড়া করে তাহলে সে যাতে অন্যদিকে ঘুরে যেতে পারে।
এসব ভাবতে ভাবতে কখন যে খাদিজা রাতুলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে রাতুল ঘুমের মধ্যে খাদিজার দিকে ফিরে খাদিজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রাত 9টা। এমন সময় দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল রাতুলের। খাদিজার দিকে তাকিয়ে দেখে খাদিজা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতুল একটু নড়াচড়া করতে পারতেছে না। এটা দেখে রাতুল আস্তে আস্তে করে খাদিজার 2টা হাত সরিয়ে নিয়ে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিল। রাতুলের আম্মু ঘরের ভিতর ঢুকে দেখে খাদিজা ঘুমিয়ে আছে। এটা দেখে রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, দুজন ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ আম্মু, ঘুমিয়েছিলাম। তুমি নিচে যাও, আমি খাদিজাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে এরপরে দুইজনে নিচে এসে খাবার খেয়ে নিব। ঠিক আছে, তোরা দুজন নিচে আয়, তোর আব্বু অপেক্ষা করতেছে তোদের জন্য একসাথে বসে খাবার খাবে বলে। এ বলে রাতুলের আম্মু চলে গেল নিচে। এদিকে রাতুল ফ্রেশ হয়ে এসে আস্তে আস্তে করে খাদিজার পাশে বসে খাদিজার মুখের দিকে তাকাতে কেমন যেন মায়ে পড়ে গেল রাতুল। মনে মনে বলতে লাগলো, ইস, কত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছি, দেখতে তো পরিচয়তেও কোনো কম না। দেখি আস্তে আস্তে মানিয়ে নিব। এখন ডাক দেই, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে এসে এরপরে না হয় তার সাথে গল্প করব। এসব ভাবতে ভাবতে রাতুল খাদিজাকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকার পর খাদিজা ঘুম থেকে উঠে রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কখন ঘুম থেকে উঠে গেছেন? আমাকে আগে ডাক দিতেন, আগে ডাক দিলে তো আমি উঠে যাইতাম। এই তো মাত্র ঘুম থেকে উঠেছি, আম্মু এসে ডাক দিয়েছিল, ওনার ডাকে ঘুমটা ভেঙে গেছে। যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। ফ্রেশ হয়ে আসলে এরপরে দুইজন নিচে যাব। আচ্ছা, আপনি 10 মিনিট এখানে বসেন, আমি 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসতেছি। এ বলে খাদিজা চলে আসলো ওয়াশরুমের দিকে। রাতুল 10 মিনিট বসে ফোন টিপার পর খাদিজা আসতেই চলে আসলো নিচে। দুজনকে একসাথে দেখে রাতুলের আব্বু আম্মু খুশি হয়ে গেল। দুজন খাবার টেবিলে বসে পড়তেই রাতুলের আম্মু খাবার রেডি করে দিতে লাগলো। এটা দেখে খাদিজা বলতে লাগলো, আম্মু আপনি বসেন, আমি আপনাদেরকে খাবার দিতেছি। আমাকে খাবার দিতে হবে না, আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি। খাবার খেতে থাকো, যা যা প্রয়োজন হবে সব কিছু নিয়ে নিয়ে খেয়ে ফেলবে, লজ্জা পাবে না কিন্তু। এখন থেকে এটা তোমার বাড়ি। সবাই খাবার খাইতেছে। খাবার খাওয়ার মাঝখানে হঠাৎ রাতুল তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আজকে রান্নাটা ভিন্ন মনে হচ্ছে, বেশি ভালো হয়েছে, রান্নাটা মনে হচ্ছে অমৃত। হ্যাঁ, এখন তো এইসব মনে হবেই, কারণ এই রান্না তো তোর নিজের বউ করেছে, এটার জন্য প্রশংসা করতেছিস। আর আমি যে দীর্ঘ 21 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি, আমার রান্না করা খাবার অমৃত না, তাই না? রাতুল তার আম্মুর কথা শুনে একবার খাদিজার দিকে তাকালো। খাদিজা মাথা নিচু করে বসে বসে খাবার খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে খাদিজা সকল কাজ করে বসে রইল নিচে। অন্যদিকে রাতুল চলে আসলো তার রুমে। বসে বসে খাদিজার জন্য অপেক্ষা করতেছে। বেশ কিছুক্ষণ পর খাদিজা চলে আসলো উপরে। এসে দেখে রাতুল ফোনে কার সাথে যেন কথা বলতেছে। রাতুলকে না ডাক দিয়ে বসে রইল বিছানায়। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাতুলের কথা বলা শেষ হতেই পিছন ফিরে দেখে খাদিজা বসে আছে। খাদিজাকে দেখে রাতুল বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কখন এসেছেন? এই তো প্রায় 10 মিনিট হয়ে গেছে রুমে এসেছি। আর আপনি এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলেন, তাই না? বলতে পারেন, আমাকে সমস্যা নাই। না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলি নাই। মিজান কল দিয়েছিল, মিজানের সাথে কথা বলেছি। আপনি তো মনে হয় মিজানকে চিনেন, ইমনের বন্ধু। হ্যাঁ, কম বেশি সবাইকে চিনি, শুধু আপনাকে কখনো দেখি নাই। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? দেশের বাইরে গিয়েছিলেন নাকি দেশে ছিলেন? আপনাকে যে দেখি নাই। আমি দেশের বাইরে গিয়ে পড়ালেখা করেছি, আব্বুর অফিসে আছে তো, এটার জন্য আব্বু আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল পড়ালেখা করে এরপরে আসার জন্য। ইমন হচ্ছে আমার ছোটকালের বন্ধু, তার সাথে ক্লাস 10 অবধি পড়ালেখা করেছি, পরে পাশ করে চলে গেছি বিদেশে। এটার জন্য আপনি আমাকে দেখেন নাই। আচ্ছা, আপনি কয়দিন ইমনের সাথে ঘোরাঘুরি করেছেন? শুধু একদিন ঘোরাঘুরি করেছি, তা আবার 2 ঘন্টার জন্য। তবে আবার এইটা ভাইবেন না যে আমি মিথ্যা বলতেছি আর আপনার বন্ধুর হাত ধরে ঘুরোঘুরি করেছি, এইসব ভাইবেন না। আজ পর্যন্ত আমার হাত কেউ স্পর্শ করতে পারে নাই, বা আমার শরীর। আজকে একমাত্র আপনি স্পর্শ করেছেন, তাও ঘুমের মধ্যে। মানে আপনারা এত বছর রিলেশন করেছেন, এর মধ্যে কখনো কেউ কারো হাত ধরে ঘোরাঘুরি করেন নাই? না, আমরা এত বছর রিলেশন করেছি, কিন্তু কখনো কারো হাত ধরে ঘোরাঘুরি করি নাই। আপনি চাইলে আমার মেসেঞ্জার আইডি চেক করতে পারেন। জাস্ট সিম্পলভাবে কথা বলেছি সব সময়।
রাতুল বিশ্বাস করতে পারতেছে না যে খাদিজা সত্যি ইমনের সাথে ঘোরাঘুরি করে নাই। এইসব ভাবতেছে রাতুল। এমন সময় খাদিজা রাতুলকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি হয়তো বিশ্বাস করতে পারতেছেন না, তাই না? আচ্ছা, আপনার ফোনটা দেন। আমার তো ফোন নেই, আপনাকে দেখাতে পারবো না। আপনি আপনার ফোনটা দেন, আমি আপনাকে সব দেখাচ্ছি। আমার ফেসবুক আইডিতে সব কিছু আছে। থাক দেখ থাক, দেখাতে হবে না, বিশ্বাস হয়ে গেছে আমার। আচ্ছা এখন ঘুমিয়ে যান, রাত অনেক হয়েছে। আমি ঘুমালে আপনি কি করবেন? আপনি আপনার বিদেশি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন নাকি? আপনি যেটা ভাবেন, আর ঘুমাতে যদি মনে না চায় তাহলে আমার ফোন নিয়ে আপনার বান্ধবীদের সাথে কথা বলতে পারেন। এই নেন, কথা বলেন আপনার বান্ধবীদের সাথে। খাদিজা রাতুলের ফোনে তার আইডিটা লগ ইন করে গ্রুপে তার বান্ধবীদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে লাগলো। চলেন শুনে আসি তার বান্ধবীদের সাথে কি কি কথা বলতেছে খাদিজা। কে রে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে তো হলো না, অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিস। আবার ওই ছেলেটাও অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তোর ভাগ্য খুবই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাগ্য ভালো নাকি ভালো না এইটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি যাকে পেয়েছি সে যদি আমাকে নিয়ে সারা জীবন থাকে তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি সুখে আছি। তাহলে মনে হয় মেনে নিয়েছে তোকে, তাই না? নাকি এখনো মেনে নেয় নাই? জানি না মেনে নিয়েছে নাকি মেনে নেয় নাই, তবে এটা বলতে পারতেছি যে সে আমাকে হয়তো খুব তাড়াতাড়ি মেনে নেবে। আসলে সে কিছুতেই মানতে পারতেছে না। তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছে, আবার ওইখানে গিয়ে বিয়ে করেছে। এই সব শুধু তার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই আর কি এইসব বারবার মনে পড়ে তার। চিন্তা করিস না বান্ধবী, একদম ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন অপেক্ষা কর আর তোর জামাইকে সময় দে, দেখবি যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা, তোর জামাইকে বেশি বেশি আদর করিস, দেখবি যে অনেক খুশি হয়ে তোকে আরও বেশি ভালোবাসবে। যা, তোরা যে কি বলিস না, আমার কি লজ্জা করে না? আচ্ছা অনেক রাত হয়েছে, এখন তাহলে ঘুমা, আমিও ঘুমাই। এই বলে খাদিজা তার বান্ধবীদের সাথে কথা বলা শেষ করে সামনের দিকে তাকাতে দেখতে পেল রাতুল তার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখের পলক একটু পড়তেছে না। এটা দেখে খাদিজা লজ্জা পেয়ে গেল আর মাথা নিচু করে রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত তো অনেক হয়েছে, আর এইভাবে রাত জেগে এখন কি ঘুমাবেন না নাকি? আর আপনি কি আপনার আব্বুর অফিসে যান না? না, এখন অফিসে যাই না, কয়েকদিন পর থেকে যাব। আপনি শুয়ে পড়েন, আমি এখন ঘুমাবো না। আমি ভোর 4টার দিকে ঘুমাবো। আসলে আমি ওই দেশের কান্ট্রির সাথে অনেক দিন জড়িত ছিলাম, তো তাই ওই দেশের টাইমের সাথে আমি ঘুমিয়ে পড়ি। এত কিছু জানি না, আপনি চুপচাপ আমার পাশে শুয়ে ঘুমান। ওই দেশের কান্ট্রি আর এই দেশের কান্ট্রি আলাদা, তাই বলে কি আপনি ঘুমাবেন না? অবশ্যই ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুমান। এই বলে খাদিজা রাতুলকে টান মেরে পাশে শুইয়ে দিল আর রাতুলও মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে রাতুল উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে আছে। অন্যদিকে খাদিজা আস্তে আস্তে করে রাতুলকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। অন্যদিকে রাতুল এখনও ঘুমায় নেই। আস্তে আস্তে করে খাদিজাকে তার কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে খাদিজার দিকে ঘুরে যে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। হে রাতুল, কি খবর? তুমি আজকে আমাকে একবারও কল দাও নাই, বিজি নাকি অনেক? হ্যাঁ, আজকে সারাদিন বিজি ছিলাম জান্নাতুল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। হ্যাঁ বলো, কি বলবে আমাকে? আমি তোমার সাথে রিলেশনটা রাখতে চাই না। আমি একবারের জন্য বাংলাদেশে চলে এসেছি, আর আমেরিকাতে যাব না। তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নাও। হঠাৎ তুমি এই কথা কেন বলতেছো? আর আমি তো বলেছি তোমার সাথে বাংলাদেশে যাব। তুমি যদি বলো তাহলে আমি কালকের ফ্লাইটে করে চলে আসতেছি বাংলাদেশে। তোমার এখানে আসার দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোমার সাথে রিলেশনটা রাখতে চাই না, তার মানে তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করব না আমি আর। হোয়াই? তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাও না? আমাকে কারণ বলতে হবে। আমি তোমার সাথে গত 3 বছর ধরে রিলেশন করতেছি, কখনো ছেড়ে যাওয়ার জন্য রিলেশনে যাই নাই তোমার সাথে। দেখো, আমি একটা ঝামেলায় পড়ে একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। এখন আমি তাকে কোনোভাবে ছাড়াতে পারবো না, কারণ আমি যদি তাকে ছেড়ে দেই তাহলে আমার আব্বু আম্মু আমাকে ত্যায্য পুত্র করে ফেলবে। আমি চাই না আমার পরিবার ছেড়ে অন্য কোথাও থাকতে। তুমি যে করেই হোক ওই মেয়ের কাছ থেকে আমার কাছে চলে আসো। আমার আব্বুর 2টা অফিস আছে, একটা অফিস তোমার নামে দিয়ে দিব, যাতে তুমি সারা জীবন কাজ করে আমার সাথে সংসার করতে পারো। তবুও তুমি আমাকে ছেড়ে যাবে না, বলো?
আমি তোমাকে আমার কথা জানিয়ে দিয়েছি। আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না, মানে রাখতে পারবো না। আমি তোমাকে সকল জায়গা থেকে ব্লক করে দিতেছি। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আর যদি বাংলাদেশে আসো তাহলে আশা করি আমাকে কখনো খুঁজে বের করতে পারবে না। তুমি ভালো থেকো। আর একটা কথা, তুমি যদি আমার সাথে রিলেশনটা ভেঙে বন্ধু হিসেবে থাকতে চাও তাহলে আমি তোমার সাথে সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারবো। জান্নাতুল কান্না করতেছে বেশ কিছুক্ষণ। কান্না করার পর জান্নাতুল রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। তবে আমি তোমার সাথে সারা জীবন বন্ধু হিসেবে থাকতে চাই। আর তুমি যাকে বিয়ে করেছো তার সাথে সারা জীবন সুখে থাকবে আশা করি। আমি যদি কখনো বাংলাদেশে যাই তাহলে তোমার সাথে দেখা করব। এখন তাহলে ফোন রেখে দিই, ভালো থেকো। এই বলে জান্নাতুল কলটা কেটে দিল। রাতুল পিছনে ফিরেই দেখতে পেল খাদিজা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাতুলকে উদ্দেশ্য করে খাদিজা বলতে লাগলো, আপনি রিলেশন থাকা সত্ত্বেও কেন আমাকে বিয়ে করেছেন? একটা মেয়ের মন ভেঙে দিয়েছেন। আর এই মেয়ের মন কি কখনো আবার জোড়া লাগবে? দেখেন, আমি জানতাম না যে এরকম একটা পরিস্থিতিতে আমি পড়ে যাব। তবে আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আর সে বাহিরের কান্ট্রির লোক বাংলাদেশের সাথে মানিয়ে নিতে পারবে না। আমি বাংলাদেশি ছেলে, সো আমি সবখানে সব জায়গায় মানিয়ে নিতে পারবো। আর আমি তার সাথে কি কি কথা বলেছি আশা করি তুমি সব কথা শুনেছ। আর না শুনে থাকলে আমি রেকর্ডিং করে রেখেছি, তুমি সব রেকর্ডিং শুনে নিবে কালকে। আমার রেকর্ডিং শোনার কোনো ইচ্ছে নেই। আপনি চাইলে আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিতে পারেন। আমাকে তো আপনি বিপদে পড়ে বিয়ে করেছেন, না হলে কি বিয়ে করতেন? দেখেন, যা হবার হয়ে গেছে। এখন এইসব নিয়ে ভেবেচিন্তে মাথা নষ্ট করার লাভ নেই। আর আমি তাকে সব কিছু বলে দিয়েছি, সে কখনোই আর আমাকে তেমন বেশি ফোন দিবে না। ফোন দিলেও বন্ধু হিসেবে কথা বলবে। খাদিজা আর কিছু না বলে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল অন্যদিকে ঘুরে। এদিকে রাতুল চুপচাপ শুয়ে আছে বিছানায়। খাদিজাকে যে কিছু বলবে তার সাহস পাচ্ছে না। এদিকে খাদিজা অনেকটা আশা নিয়েছিল যে রাতুলের সাথে সারা জীবন ঘর সংসার করবে, কিন্তু আজকে যা শুনেছে তা হয়তো তার সারা জীবন মনে থাকবে। এইসব চিন্তা করতে করতে কখন যে খাদিজা ঘুমিতে সে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখে রাতুল নিচে ঘুমিয়ে রয়েছে। রাতুলকে ডাক দিয়ে ফ্রেশ হয়ে খাদিজা চলে আসলো নিচে। রান্নাঘরে এসে চা বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর তার শাশুড়ি এবং শ্বশুর নিচে এসে সোফায় বসতেই খাদিজা গিয়ে তাদেরকে চা দিল। চা খেতে খেতে রাতুলের আব্বু বলতে লাগলো, বা বৌমা, তোমার হাতের রান্না তো অনেক মজার। কালকের রাতের খাবার রান্নাটাও অনেক মজার হয়েছে। আঙ্গুল চেটে পুটে খেয়েছি। হ্যাঁ, বৌমার রান্না তো অনেক মজার। দুইজন সব সময় বৌমার প্রশংসা করবে, মনে রেখো। আমার যদি কোনোদিন প্রশংসা করেছো তখন তোমাদের খবর আছে, এই বলে দিলাম। এই রে, আমার বউ দেখি খেপে গেছে। এখন কি করি খাদিজা? তুমি একটু তোমার রুমে যাও, আমি তোমার শাশুড়ি মাকে একটু শান্ত করি। তোমার শাশুড়ি মা অনেক রেগে গেছে। খাদিজা মিষ্টি একটা হাসি দিয়ে চলে আসলো তার রুমে এসে দেখে রাতুল ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে আছে। রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলেন আমরা নিচে যাই, গিয়ে নাস্তা করে আসি। এখন নিচে যাওয়া যাবে না, কারণ শাশুড়ি মা রেগে গেছে। এইটার জন্য শ্বশুর আব্বা শাশুড়ি মায়ের রাগ শান্ত করতেছে। আরও কিছুক্ষণ পরে যান। এ বলে খাদিজা মাথা নিচু করে চুপচাপ চলে গেল আবার। এদিকে রাতুল বেশ কিছুক্ষণ পর খাদিজার সাথে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে আছে। এমন সময় ইমন তার বাইক নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। রাতুলকে দেখে বলতে লাগলো, কিরে বন্ধু, কেমন আছিস? কালকে তো আমার সাথে রাগ দেখিয়ে চলে গেলি। আমার কথাগুলো শুনে গেলে তো খুব ভালো হতো। ভাই, তোর সাথে আমার কোনো কথা নেই। তুই আমার সাথে কখনো কথা বলবি না। তুই আমাকে যে বিপদে ফেলে দিয়েছিস, এই বিপদ থেকে আল্লাহ কখন যে উদ্ধার করে একমাত্র তিনিই জানে। যেদিন এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো ওই দিন তুই আমার সাথে কথা বলবি। আচ্ছা বল তো, তোকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করতে পারি? টাকা লাগবে, আমি টাকা দিতেছি। বল তোর কি প্রয়োজন, যেটা লাগবে আমি সেটাই এনে দিব। থাক, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তুই আমার সাথে কথা বলবি না, তার মানে আমার সাথে কথা বলবি না। যা এখান থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। এই বলে রাতুল চুপচাপ চা খেতে লাগলো। অন্যদিকে ইমন ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। অন্যদিকে ফয়সাল আর রাতুল বসে বসে চা খাইতেছে। এমন সময় ফয়সাল বলতে লাগলো, রাতুল বন্ধু, রাগ করে থাকিস না ইমনের উপরে। সে তো এরকম কাজ করতে চায় নাই।
পরিস্থিতির শিকার হয়ে গেছে, না হলে কি সে খাদিজাকে বিয়ে করতো? না, অবশ্যই বিয়ে করতো। আচ্ছা, তুই তো বিয়ে করে ফেলেছিস, এখন তাহলে ভাবিটা কি খাদিজাকে? ভাবি তোর সাথে মানিয়ে নিতে পারতেছে তো, নাকি পারতেছে না? দেখে তো মনে হচ্ছে মানিয়ে নিতে পারবে, কিন্তু বারবার সেই একই কথা আমার মনে পড়ে যায়। এটার জন্য মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। সে আমার সাথে ভালো ব্যবহার করলেও আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। কেন যে তার সাথে ভালো ব্যবহার করতে পারি না এটা আমি বুঝতে পারতেছি না। মামা, তুই একটা বুদ্ধি দিবি যাতে আমি খাদিজার সাথে ভালো ব্যবহার করতে পারি এবং তাকে কাছে টেনে নিতে পারি? আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারি তাহলে অনেক ভালো হবে। তোরা দুজন সব সময় এক থাকতে পারবি। তাহলে তুই চুপ হয়ে আছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল বুদ্ধিটা, আমি একবার চান্স নিয়ে দেখি কাজ হয় কিনা। 100% কাজ হবে, কারণ আমি তাবিজ বিক্রেতা। এই তাবিজ কখনোই কাজ হবে না এমন কোনো কথা হয় না। 100 টাকা দে, এরপরে আমি তোকে তাবিজ দিচ্ছি। শালা তাবিজ বিক্রেতা, এখন তাড়াতাড়ি বল। আর 100 টাকা কালকে নিস, আমার কাছে টাকা নেই এখন। তুই এখন আস্তে আস্তে খাদিজাকে তোর প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবি। সে যখন তোর কাছে আসবে তখন তুই তার কাছে বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করবি। এভাবে 1-2 মাস গেলে দেখবি খাদিজা তোর প্রতি অনেক আকৃষ্ট হয়ে যাবে। কারণ আমি অনেক দেখেছি এইরকম ভাবে অনেক সংসার জোড়া লেগে গেছে। দেখ তোর বেলা কি হয়, আল্লাহর উপরে ভরসা রাখ, আশা করি এই কাজটা হয়ে যাবে। এসব কথা বলতেছে ফয়সাল আর রাতুল। বেশ কিছুক্ষণ কথা বলার পর দুপুরবেলা রাতুল চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাতুল ভিতরে একবার উকি ঝুঁকি দিয়ে বলতে লাগলো, শুনেন, বিকালে রেডি হয়ে থাকেন, আপনাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আমার ঘোরাঘুরি একদম ভালো লাগে না। আপনি একাই ঘুরোঘুরি করেন, আমি ঘুরোঘুরি করার জন্য যেতে পারবো না আপনার সাথে। ফ্রেশ হয়ে আসেন, দুপুর হয়ে গেছে, আমি খাবার দিতেছি আপনাকে। আব্বু আম্মু খাওয়া দাওয়া করে সেই কখন চলে গেছে রুমে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি খাবার রেডি করো। আর আমি যেহেতু একবার বলে দিয়েছি যে আমার সাথে বাইরে যেতে হবে, তার মানে বাইরে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যাব না মানে যাব না। ঠিক আছে, আপনি কিভাবে বাইরে না যান এটা আমি দেখে নিব। খাবার রেডি করেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে রাতুল চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাতুল দেখতে পেল খাদিজা রুমের ভিতর প্রবেশ করতেছে। এটা দেখে রাতুল দরজার পাশে লুকিয়ে পড়ল। খাদিজা রুমের ভিতর প্রবেশ করতে রাতুল দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে খাদিজার দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে খাদিজা দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তেড়ে আসছেন কেন? আপনি আমাকে মারবেন নাকি? না, আপনাকে মারবো না, আপনাকে আদর করব, এটার জন্য আমি আপনার দিকে এগিয়ে আসতেছি। এইসব বলতে বলতে রাতুল একেবারে খাদিজার মুখের সামনে চলে আসলো। তাদের দূরত্ব 2 আঙ্গুলের ফাঁকা। খাদিজা ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছে। বেশ কিছুক্ষণ নিঃশ্বাস ফেলার পর হঠাৎ খাদিজা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রাতুলের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর হঠাৎ খাদিজা রাতুলকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে আসলো ওয়াশরুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, আমি এটা কি করলাম? ভাবলাম তার সাথে কোনো কিছু করব না, হঠাৎ কি না তার সাথে এরকম করে ফেললাম। এটা আমি মানতে পারলাম না। বাইরে বের হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিব, কিন্তু এখন ক্ষমা চাইবো কি করে? তার সামনে গেলেই তো লজ্জায় মরে যাব। এসব কথা ভাবতেছে খাদিজা। বেশ কিছুক্ষণ এইসব কথা ভাবার পর মুখে পানির ছিটা দিয়ে বাহিরে বের হয়ে আসতে দেখতে পেল রাতুল বিছানায় বসে আছে। খাদিজা কিছু বলতে যাবে এমন সময় রাতুল বলতে লাগলো, বা খুব লজ্জাবতী আপনি। আমি কখনো ভাবতে পারি নাই যে আপনি এতটা লজ্জাবতী হবেন। তবে আপনার লিপ কিসটা খুব ভালো লেগেছে। আমার তো মন চাইতেছে আর একটা করার জন্য এখন। ইস, আর না, আমি আর করতে দিব না। সরি, নিজের আবেগকে ধরে রাখতে পারি নাই। এটার জন্য আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট একত্রিত করে লিপকিস করে ফেলেছিলাম। এ বলে খাদিজা যেই চলে যেতে যাবে এমন সময় রাতুল পিছন থেকে খাদিজার হাত ধরে টান মেরে বুকের সাথে জড়িয়ে নিল। খাদিজা ছোটাছুটি করার চেষ্টা করতেছে। যত বেশি ছোটাছুটি করার চেষ্টা করতেছে তত বেশি রাতুল তাকে জড়িয়ে ধরতেছে। এইরকমভাবে জড়িয়ে ধরার পর রাতুল খাদিজার কানের কাছে এসে বলতে লাগলো,
যত বেশি জোরাজুরি করবেন তত বেশি আপনাকে আরও চেপে ধরবো। সো আপনি নড়াচড়া কম করবেন, আমার কাছ থেকে বেশি বেশি আদর পাবেন। আমার এখন আদরের দরকার নেই, আমাকে ছেড়ে দেন, আমি নিচে যাব, আম্মু আমাকে ডাকতেছে। এ বলে খাদিজা রাতুলকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে চলে আসলো নিচে। খাদিজাকে এইভাবে দৌড়ে আসতে দেখে রাতুলের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, তুমি এইভাবে দৌড়ে চলে এসেছো কেন উপর থেকে? রাতুল তো উপরে আছে, যাও তার সাথে বসে গল্প করো গিয়ে। নতুন নতুন বিয়ে করছো, তার কাছে কাছে থাকবে, তা না করে তুমি দূরে দূরে থাকো, এটা একদম ঠিক না। আম্মু আপনার ছেলে। খাদিজা আর কিছু বলতে পারল না, মাথা চুলকাতে চুলকাতে সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে রাতুলের আম্মু বেশ কিছুটা বুঝতে পেরে চুলায় রান্না বসিয়ে চলে আসলো রাতুলের কাছে। রাতুল তার রুমে বসে আছে। রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রাতুল, তুই খাদিজার সাথে কি করেছিস? মেয়েটা তোর কাছে আসতে ভয় পাই কেন? আম্মু আমি তো তাকে কিছুই করি নাই, আমি তো শুধু তাকে একটু জড়িয়ে ধরেছিলাম, সে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে চলে গেছে নিচে। এর বেশি তো আমি কোনো কিছু করি নাই তাকে। মেয়েটা নতুন বিয়ে করেছে, তার কি লজ্জা শরম নেই? সব কিছু আছে, আস্তে আস্তে তোর সাথে মানিয়ে নিতে হবে। তুই যদি একেবারে সব কিছু করতে চাস তাহলে তো মেয়েটা লজ্জা পাবে। আশা করি তুই বুঝতে পারছিস। আর বিয়ে করেছিস, যত তাড়াতাড়ি পারিস সন্তান নিয়ে নে। আমরা আর কতদিন একা থাকবো? নাতি নাতনি আসলে তো তাদের সাথে খেলাধুলা করতে পারবো। এ বলে রাতুলের আম্মু চলে আসলো নিচে। রান্নাঘরে এসে দেখে খাদিজা প্রায় অনেকটা রান্না শেষ করে ফেলেছে। রাতুলের আম্মু খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, তুমি এক কাজ করো, রুমে গিয়ে রাতুলের ফোনটা নিয়ে তোমার আব্বু আম্মু এবং বোনকে ফোন দিয়ে বলো আমাদের বাসায় আসার জন্য। দেখো, ওরা যতই রাগ করে থাকুক না কেন, তারা অবশ্যই আসবে। আমিও তোমার শ্বশুরের সাথে এইভাবে পালিয়ে বিয়ে করেছিলাম, 3 দিন পর তারা আমাদেরকে মেনে নিয়েছে। আর তুমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছো দুজন দুজনকে। তবে আমার মনে হয় তোমরা দুজন আশা করি সামনে অনেক সুখে থাকতে পারবে। খাদিজা কোনো কিছু না বলে সোজা চলে আসলো রুমে। এসে দেখে রাতুল নিজে কি যেন দেখতেছে আর বিবি করে বলতেছে। চলেন শুনে আসি রাতুল কি বিবি করে বলতেছে। ইস, আমার বউটার লিপ কিস এখনো ঠোঁটে লেগে আছে। মন তো চাইতেছে তাকে যদি আর একবার কাছে পাইতাম তাহলে নিশ্চয়ই তার ঠোঁটের সাথে আবারও আমার ঠোঁট ডুবিয়ে দিতাম। কখন যে সে আমার কাছে আসবে। এসব চিন্তাভাবনা করতেছে রাতুল। এমন সময় খাদিজা রাতুলের ফোনটা হাতে নিয়ে রাতুলের দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি বিড়বিড় করা বাদ দিয়ে আপনার ফোনের লক খুলে দেন। আমি বাড়িতে ফোন দিব, দেখি আব্বু আম্মুকে বললে তারা আসে কিনা। হঠাৎ খাদিজার কথা শুনে রাতুল চমকে উঠে পিছনে তাকাতে দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। রাতুল ফোনটা হাতে নিয়ে লকটা খুলে দিতেই খাদিজা তার আব্বুর ফোন নাম্বারটা উঠিয়ে কল দিতে ওপাশ থেকে বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো তার আব্বু। খাদিজা সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? আমি খাদিজা। আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। তুই কেমন আছিস? তোকে তো আমরা বিয়ে দিতে পারি নাই। সে যদি তোকে নিয়ে পালিয়ে না যাইতো নিশ্চয় তোকে অন্য কেউ বিয়ে করতো না। আল্লাহ যখন যা চায় তাই হয়। শ্বশুর বাড়িতে কেমন আছিস? শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করে তো? আব্বু, তোমাকে বলে বোঝাতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ি একদম আমাকে তাদের মেয়ের মতো করে দেখে, কখনো আমাকে কষ্ট দেয় না। আমি আমার বাড়ির ঠিকানা পাঠাচ্ছি, তুমি শুক্রবারে আম্মু আর ইলমিকে নিয়ে চলে আসবে আমাদের বাসায়। শাশুড়ি আম্মু তোমাদেরকে দাওয়াত দিয়েছে। ঠিক আছে মা, তুই যেহেতু বলেছিস তোর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, তাহলে আমি তোর শ্বশুর বাড়ি যাব। চিন্তা করিস না। এই নে তোর মায়ের সাথে কথা বল। খাদিজা তার আব্বু আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিল। আজকে সে মহা খুশি, কারণ সে তার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় রাতুল একা বাইরে এসে হাঁটাহাঁটি করতেছে। এমন সময় একটা লেডিস শপের সামনে এসে দাঁড়ালো। ভিতরে একটা পায়েলের দিকে নজর পড়তে রাতুল ভিতরের দিকে যেতে লাগলো। লেডিস শপের ভিতরে এসে পায়েলের দামটা জিজ্ঞেস করে পায়েলটা কিনে নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাতুল খাদিজাকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রাতুল খাদিজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি চোখ বন্ধ করে এখানে বসো, চোখ খুলবে না যতক্ষণ না আমি বলবো। কেন, আমি চোখ বন্ধ করে রাখলে কি করবেন আমাকে? আর চোখ খুলে রাখলেই কি সমস্যা? আমি তোমাকে কি করব কি না করব এটা তোমাকে দেখতে হবে না, কারণ আমি তোমার বর।
আমি যা ইচ্ছা তাই করতে পারবো তোমাকে। এখন চুপচাপ তাড়াতাড়ি চোখ বন্ধ করো। খাদিজা চোখ বন্ধ করতে রাতুল তার পকেট থেকে পাইলটা বের করে খাদিজার বাম পায়ে পরিয়ে দিল। পাইলটা বাম পায়ে পরিয়ে দিতে খাদিজা চোখ খুলে দেখে অনেক খুশি হয়ে গেল। রাতুলকে জড়িয়ে ধরে তার গালে মুখে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো আর বলতে লাগলো, ধন্যবাদ জান, আমি অনেক খুশি তোমার এই ছোট্ট উপহার পেয়ে। রাতুল খাদিজাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা আম্মু বলেছে যে তাড়াতাড়ি বেবি নিয়ে নেওয়ার জন্য। তাদের নাকি ভালো লাগে না একা একা, তাই তাদের বেবি লাগবে। আমাকে কি একটা সুযোগ দিবে তোমাকে আদর করে তোমার মতো একটা পিচ্ছি কিউট বেবি নিয়ে আসার জন্য? হ্যাঁ, সুযোগ দিব, তবে আজকে হবে না, 2 দিন পর তুমি আদর করতে পারবে। এখন আমি একটু অসুস্থ, আশা করি কি অসুস্থ এটা তুমি বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছি, আর বলতে হবে না। এখন ঘুমাও তাহলে, রাত হয়েছে অনেক। রাতুল খাদিজাকে তার বুকের সাথে আগলে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকাল 7টা। রাতুল ফ্রেশ হয়ে চলে আসলো তার আব্বুর সাথে অফিসে। অন্যদিকে খাদিজা সারাদিন তার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিল। সন্ধ্যায় রাতুল অফিস থেকে বাড়িতে ফিরতে খাদিজা রাতুলকে সব কিছু এগিয়ে দিতে লাগলো। এদিকে রাতুল ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে খাদিজা বসে আছে টেবিলের উপর। একটা শপিং ব্যাগ থেকে খাদিজা রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাতুল, এই শপিং ব্যাগের ভেতরে কি আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মোবাইল শপের থেকে নিয়ে এসেছো। হ্যাঁ, তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছি। তুমি তো সারাদিন বাড়িতে একা থাকো, আম্মুর সাথে আর গল্প করে কতক্ষণ কাটাতে পারবে, এটার জন্য ফোন কিনে নিয়ে এসেছি যাতে তুমি আমাকে যে কোনো সময় ফোন নিয়ে কথা বলতে পারো আর তোমার বান্ধবীদের সাথে কথা বলতে পারো। ধন্যবাদ তোমাকে এত বড় একটা জিনিস আমাকে দেওয়ার জন্য, তবে আমার এখন এটার প্রয়োজন ছিল না। যাই হোক, যে তুমি এনেছো, চালাতে থাকি। দুজন কথা বলতে বলতে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সবাই সোফা থেকে উঠে চলে আসলো খাবার টেবিলে। বসে বসে খাবার খাইতেছে। এমন সময় রাতুলের আম্মু খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, তোমার আব্বু আম্মু কি কালকে আমাদের বাড়িতে আসবে নাকি আসবে না? আমাকে একটু জানিও তো। যদি তারা আসে তাহলে তো আয়োজন করতে হবে। জি শাশুড়ি আম্মু, তারা আসবে বলেছে। কি কি কাজ করতে হবে আমাকে বলেন, আমি খাবার শেষ করে সব কাজ করে ফেলতেছি, যাতে সকালে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিতে পারি। তোমাকে রান্না করতে হবে না, আমি একাই রান্না করে নিতে পারবো। যদি পারো তাহলে আমার পাশে থেকে একটু হেল্প করবে, তাহলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এসব কিছু বলতেছে রাতুল এর আম্মু আর খাদিজা। অন্যদিকে রাতুল খাওয়া দাওয়া শেষ করে সোফায় গিয়ে বসে টিভি দেখতেছে। বাকি সবাই খাওয়া দাওয়া শেষ করে সোফায় এসে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাতুলের আব্বু বলতে লাগলো, রাতুল, সামনের মাস থেকে তুই কি একা একা অফিসটা সামলাতে পারবি নাকি আমাকেও তোর সাথে সামলাতে হবে? আমি একা একা অফিসটা সামলাতে পারবো আব্বু, চিন্তা করো না। কি কি করতে হবে জাস্ট আমাকে বলে দিও, আমি সব কিছু করে নিতে পারবো। আচ্ছা, আমি তোকে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দিব, কখন কি করতে হবে, কখন কি করতে হবে না সব। তুই তো বাইরের দেশ থেকে পড়ালেখা করে এসব শিখে এসেছিস, তবুও আমি একবার শিখিয়ে দিব তোকেও। দুজন কথা বলতেছে। অন্যদিকে খাদিজা এবং তার শাশুড়ি আম্মু রান্নার সব ব্যবস্থা করে আগে আগে রেখে দিয়েছে। রাত 12টা। খাদিজা আর রাতুল চলে আসলো রুমে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। খাদিজা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে চলে আসলো নিচে। রান্নাবান্না করতে লাগলো তার শাশুড়ি মায়ের সাথে। বেশ কিছুক্ষণের মধ্যে রান্নাবান্না শেষ করে ফেল দুজন। সকাল 10টা AM। খাদিজার আব্বু আম্মু বসে আছে রাতুলের আব্বু আম্মু আর খাদিজার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে ইলমি খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, রাতুল ভাইয়া কি তোমাকে কিছু করেছে? না, না, কিছু করে নাই। কেন, কিছু হয়েছে নাকি? কিছু হয় নাই, এমনিতেই জিজ্ঞেস করলাম যে কিছু করেছে নাকি। আচ্ছা আপু, তোমরা কবে বেবি নিবে? আমরা কবে বেবি নিব তার কোনো শিওর নেই। বেশ কিছুক্ষণ ইলমি তার বোনের সাথে কথা বলে ফোনটা রেখে দিল। সন্ধ্যায় ওরা চলে যেতেই খাদিজা তার শাশুড়ি মায়ের সাথে বসে বসে টিভি দেখতে লাগলো।
রাত 9টা। রাতুল এবং খাদিজা খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলতেছে। এমন সময় রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান, এখন তো ভালো হয়ে গেছো, চলো এখন তোমাকে আদর করি। এখনো আমাকে বাধা দেবে নাকি? না, এখন আর তোমাকে বাধা দিব না। এখন চাইলে তুমি আমাকে আদর করতে পারো। রাতুল আস্তে আস্তে করে খাদিজার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। চট করে খাদিজার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর রাতুল আস্তে আস্তে খাদিজার জামাটা খুলে নিচে ফেলে দিল। দপদপে সাদা শরীর নাভির দিকে এক নজরে তাকিয়ে আছে রাতুল। এটা দেখে খাদিজা রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার, এইভাবে তাকিয়ে না থেকে আদর করেন তাড়াতাড়ি। আমার কেমন কেমন যেন করতেছে, তাড়াতাড়ি আদর করেন। এই বলে রাতুল খাদিজার নাভিতে 2টা কিস দিয়ে পুরো শরীরে আবার কিস করতে লাগলো। খাদিজাকে আরও উত্তেজিত করার জন্য আবারও রাতুল খাদিজার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাতুল এবার তার শেষ গন্তব্যের দিকে রওনা দিবে। না মানে হচ্ছে কি, খাদিজাকে আদর করবে। রাতুল খাদিজাকে আদর করতেছে। আজকে যেহেতু একবার পেয়েছি তোমাকে, তাহলে আজকে আর বের করতেছি না। আজকে তোমাকে সারা রাত এইভাবে আদর করব। এভাবে দুজন দুজনকে আদর করতে করতে কখন যে মাঝরাত হয়ে গেছে তারা টের পেল না। দীর্ঘ 5 ঘন্টা আদর করার পর রাতুল খাদিজাকে চেয়ে দিয়ে খাদিজার বুকের উপর মাথা রেখে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর খাদিজা বলতে লাগলো, রাতুল, এখন তো অনেক হয়েছে, এখন আমাকে একটু ঘুমাতে দাও। আমি ঘুমাবো, খুব ক্লান্ত হয়ে গেছি। এইভাবে যদি আমাকে প্রতিদিন আদর করো তাহলে তো আমি মরেই যাব। এভাবে আদর করলে মানুষ মরে যায় নাকি? এইভাবেই সবাই আদর করে। আর তুমি তো নতুন। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। সকাল 7টা। রাতুল ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বাইরে এসে খাদিজাকে ডাকতে লাগলো। খাদিজা ঘুম থেকে উঠে রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বজ্জাত বেটা, তুই আমার কোমর ব্যথা করে ফেলেছিস। এখন আমি কোমর দিয়ে দাঁড়াতেও পারতেছি না। তাড়াতাড়ি আমাকে সুস্থ করো। এই তো জান, সুস্থ করবো, কাছে আসো আর একটু আদর করে দিই, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আর আদর খাওয়ার প্রয়োজন নেই আমার, যা দিয়েছো আজকে তাই চলবে। এ বলে খাদিজা চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে রাতুল চলে গেল অফিসে। অন্যদিকে খাদিজা তার শ্বশুর শাশুড়ির সাথে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে দুপুর হয়ে এসেছে। খাদিজা রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল রাতুলকে। বেশ কিছুক্ষণ পর রাতুল কলটা রিসিভ করে খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান, রাতে রেডি থাকো, আজকে রাতেও কিন্তু অনেক আদর করব তোমাকে। ঠিক আছে, রাতে বাসায় আসেন, তারপর আদর করেন। খাওয়া দাওয়া করেছেন নাকি এখনো খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি, তুমি খাইছো? হ্যাঁ, খাইছি। রাতুল কথা বলতে লাগলো। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যায় রাতুল বাসায় এসে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। এইভাবে কেটে গেল 1টি মাস। রাতে খাদিজা আর রাতুল বিছানায় শুয়ে আছে। এমন সময় খাদিজা রাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান, আমি প্রেগন্যান্ট। এখন থেকে আমাকে আদর কমিয়ে দিতে হবে। যতদিন বাড়বে ততদিন কমাতে হবে আদর। কি তুমি সত্যি প্রেগনেন্ট নাকি তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? না, আমি সত্যি কথা বলতেছি, আমি প্রেগন্যান্ট। এই দেখো, আমি জানি তুমি যে বিশ্বাস করবে না, তাই তোমাকে বিশ্বাস করানোর জন্য এটা সাথে করে নিয়ে এসেছি। রাতুল খুশি হয়ে খাদিজাকে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু দেওয়ার পর রাতুল খাদিজার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকালে রাতুল তার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ি সবাইকে বলে দিয়েছে যে খাদিজা প্রেগনেন্ট। সবাই এখন খাদিজার খেয়াল রাখে। বিশেষ করে খাদিজার শ্বশুর শাশুড়ি অনেক বেশি খেয়াল রাখে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 5টি মাস। রাতুল খাদিজাকে নিয়ে চলে আসলো ডাক্তারের কাছে আলট্রা করানোর জন্য। বেশ কিছুক্ষণের মধ্যে আলট্রা করানো শেষ হতে রাতুল আর খাদিজা ডাক্তারের কেবিনে গিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর রিপোর্ট আসতে ডাক্তার রাতুলকে হাসি মুখে বলতে লাগলো, বাহ, তুমি তো 2 সন্তানের বাবা হতে চলেছ। এই দেখো 2 জন সন্তান। রাতুল খুশি হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইরকমভাবে যাওয়ার পর খাদিজা আর রাতুল চলে আসলো পাশে। এসে খাওয়া দাওয়া শেষ করে দুজন বসে গল্প করতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। 4 মাস পর খাদিজাকে নিয়ে চলে আসলো সবাই হাসপাতালে। অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেছে খাদিজাকে। এদিকে বাহিরে সবাই অপেক্ষা করতেছে খাদিজার জন্য।
দীর্ঘ 30 মিনিট পর দুজন নার্স দুইটা বেবিকে নিয়ে এসে দাঁড়ালো রাতুলের সামনে। রাতুল দুজনকে কোলে তুলে নিয়ে তার আব্বু আম্মুর কাছে দিয়ে দিল। রাতুল নার্সদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার স্ত্রী এখন কেমন আছে? আপনার স্ত্রী একদম সুস্থ আছে, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণের মধ্যে আপনার স্ত্রীকে কেবিনে পাঠাচ্ছি, তখন আপনারা সবাই দেখা করতে পারবেন। ঠিক আছে ডাক্তার, কেবিনে পাঠান, এরপরে না হয় আমরা দেখা করবো আর কথা বলবো। বেশ কিছুক্ষণ পর খাদিজাকে অপারেশন থিয়েটারের রুম থেকে বের করে নিয়ে চলে আসলো অন্য একটা রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাদিজা জ্ঞান ফিরতেই রাতুলকে তার পাশে বসে থাকতে দেখে বলতে লাগলো, রাতুল, আমার বেবি কোথায়? আমার বেবিদেরকে আমার কাছে এনে দাও, আমি তাদেরকে দেখব। ওই তো আব্বু আম্মু নিয়ে আসতেছে। রাতুলের আব্বু আম্মু খাদিজা দুজন মেয়েকে নিয়ে দুই পাশে শুয়ে দিয়ে চলে গেল বাইরে। এদিকে রাতুল খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছো জানেমান, আমাদের দুইজন মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। আমি বলেছিলাম না তোমার মতো আনবো, আল্লাহ ঠিক তোমার মতো দিয়েছে। হ্যাঁ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, কারণ আমি সুস্থভাবে আছি এবং আমার বাচ্চারা সুস্থ আছে। আমরা যাতে সারা জীবন একসাথে ঘর সংসার করতে পারি, আল্লাহর কাছে এটাই দোয়া করি। হ্যাঁ জানেমান, আমি তোমাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করব, কখনো তোমাকে কষ্ট দিব না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার পাশে থাকবো। এই বলে রাতুল খাদিজার কবলে চুমু দিয়ে আবারও তার জায়গায় বসে পড়ল। তার এখন একটা সুখী পরিবার হয়ে গেছে। তাদের আব্বু আম্মু খুশি, কারণ তাদের নাতনি হয়েছে দুইটা। আমরা আর সামনে এগিয়ে যাব না, গল্পটা এখানেই সমাপ্ত করব। গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। জানি না গল্পটা কতটুকু ভালো করে লিখতে পারছি, তবে যথেষ্ট চেষ্টা করছি ভালো করে লেখার জন্য। আপনাদের একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার আমাকে আরও মুগ্ধ করে নতুন নতুন গল্প নিয়ে হাজির করার জন্য। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম।